আমার কোটিপতি প্রাক্তন স্বামী ইচ্ছে করেই বিমানে আমার পাশের সিটে এসে বসল আমাকে অপমান করার জন্য। কিন্তু বিমানবন্দর থেকে বের হওয়ার পর একটি বিলাসবহুল গাড়ি থেকে ৩টি ছোট ছেলে নেমে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, আম্মু। আমাদের বিচ্ছেদের ৫ বছর পর মিস্টার ইয়াসিন ইচ্ছে করেই বিমানের বিজনেস ক্লাসে আমার পাশের সিটে এসে বসলেন। তার চোখে মুখে এমন এক আত্মতৃপ্তি ছিল, যেন তিনি আমাকে মনে করিয়ে দিতে এসেছেন আমি কি হারিয়েছি। তিনি ভেবেছিলেন আমি একা। ভেবেছিলেন গত ৫ বছর ধরে আমি তাকে হারানোর কষ্ট নিয়েই বেঁচে আছি। কিন্তু তিনি জানতেন না, বিমান ঢাকায় অবতরণ করার পরেই তার জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হতে হবে। আমার নাম ইলমা। আর সেদিন সকালে মিস্টার ইয়াসিনকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিমানের কেবিনে তিনি ঢুকতেই আমি তাকে চিনে ফেললাম। ৫ বছর কেটে গেছে, কিন্তু কিছু মানুষ জীবনে এমন ক্ষত দিয়ে যায়, যা সহজে মুছে যায় না। এক মুহূর্তের জন্য আমাদের চোকাচোকি হল। তারপরই তার চোয়াল শক্ত হয়ে গেল। এটা আবার কি কাকতালীয় ঘটনা! আমি কোলে রাখা বইটা বন্ধ করলাম। বিশ্বাস করুন, মিস্টার ইয়াসিন। যদি জানতাম আপনি এই ফ্লাইটে আছেন, তাহলে অন্য ফ্লাইটে যেতাম গু। কাছাকাছি বসা কয়েকজন যাত্রী আমাদের দিকে তাকাল। ইয়াসিন সাহেব যেন সেটা বেশ উপভোগ করছিলেন। বিমানবালাটি তার বোর্ডিং পাস দেখে বলল, স্যার, আপনার সিট। আমি জানি আমার সিট কোথায় গু। আমার বিস্ময়ের মধ্যেই তিনি এসে আমার পাশের সিটে বসে পড়লেন। অথচ আশপাশে আরও কয়েকটি সিট খালি ছিল। আমি বললাম, অন্য সিটগুলো তো খালি আছে গু। দেখেছি গু। তাহলে এখানে বসছেন কেন? তার ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। ৫ বছর পর দেখা হল। একটু খোঁজখবর নিলে ক্ষতি কি? আমি জানালার দিকে মুখ ফিরিয়ে নিলাম। আপনি সব সময় অহংকারকে আত্মবিশ্বাস ভাবতেন উ। তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আর তুমি সব সময় গোপন বিষয়গুলোকে নির্দোষ বলে চালিয়ে দিতে গু। আমার বুকের ভেতরটা মোচ দিয়ে উঠল। আবার সেই পুরনো অভিযোগ। যে অভিযোগ আমাদের সংসার ভেঙে দিয়েছিল। ৫ বছর আগে আমরা ছিলাম দেশের অন্যতম আলোচিত দম্পতি। মিস্টার ইয়াসিন ছিলেন একজন সফল শিল্পপতি ও ব্যবসায়ী। আর আমি ছিলাম একজন পরিবেশ গবেষক, যার গবেষণা তার বেশ কিছু প্রকল্পের ভিত্তি হিসেবে কাজ করেছিল। আমাদের নিয়ে সংবাদপত্রে লেখা হতো। টেলিভিশনের অনুষ্ঠানে আমন্ত্রণ আসত। সামাজিক অনুষ্ঠানের সবাই আমাদের উদাহরণ হিসেবে দেখত। মানুষ বলত, এরা একে অপরের জন্যই তৈরি উ। কিন্তু একটা ভুল বোঝাবুঝি সব শেষ করে দিল। একদিন ইয়াসিন আমার ফোনে কিছু মেসেজ দেখতে পান। যে মেসেজগুলোর অর্থ তিনি নিজের মতো করে দাঁড় করিয়েছিলেন। আমাকে ব্যাখ্যা করার সুযোগ পর্যন্ত দেননি। আজও আমার মনে আছে সেই রাত। আমাদের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে তিনি রাগে কাঁপছিলেন। লোকটাকে? কোন লোক? যার সঙ্গে তোমার এসব মেসেজ? আপনি যা ভাবছেন ব্যাপারটা তা নয়। কিন্তু তিনি শুনতেই চাননি। তিনি সত্য খুঁজছিলেন না। তিনি এমন একটা কারণ খুঁজছিলেন, যা দিয়ে আমাকে দোষী প্রমাণ করা যায়। তারপর শুরু হয় আদালত, আইনজীবী আর কাগজপত্রের যুদ্ধ। বিশ্বাস হারিয়ে যায়। সম্পর্ক ভেঙে যায়। আর আমাদের বিচ্ছেদ হয়ে যায়। ৫ বছর পর আমরা আবার পাশাপাশি বসে আছি। কিন্তু মাঝখানে যেন কয়েক আলোকবর্ষের দূরত্ব। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, তুমি হঠাৎ কোথায় চলে গিয়েছিলে? নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিলাম গু। আমার কাছ থেকে একটা টাকাও নাওনি ই। কারণ আমি কখনো আপনার টাকার জন্য আপনার জীবনে আসিনি গু। আমার কথায় তিনি অদ্ভুতভাবে চুপ হয়ে গেলেন। বাকি পথ আর তেমন কথা হল না। বিমান অবশেষে ঢাকায় অবতরণ করল। আমি ব্যাগটা কাঁধে তুলে বেরিয়ে এলাম। অনুভব করছিলাম, ইয়াসিন এখনও আমার দিকে তাকিয়ে আছেন। বাইরে সারি সারি দামি গাড়ি দাঁড়িয়েছিল। ঠিক তখনই একটি কালো বিলাসবহুল গাড়ি এসে থামল। গাড়ির দরজা খুলতেই ৩টি ছোট ছেলে নেমে এল। আর তারপরই তারা একসঙ্গে চিৎকার করে উঠল, আম্মু! আমি ব্যাগ নামানোর আগেই তারা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আরহাম আমার কোমর জড়িয়ে ধরল। আয়ান আমার হাত শক্ত করে ধরে ফেল। আর ছোট্ট আদিয়ান লাফ দিয়ে আমার কোলে উঠে পড়ল। আমি হেসে তাদের বুকের মধ্যে জড়িয়ে নিলাম। আমার সোনা বাবুরা, কেমন আছো? তারপর মাথা তুলে সামনে তাকাতেই দেখলাম মিস্টার ইয়াসিন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন।
তার মুখের রং উধাও হয়ে গেছে। কারণ ৩টি ছেলের চোখ ছিল আমার মতো। কিন্তু মুখাবয়ব, হাসি, চুল সবকিছু ছিল ঠিক তার মতো। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। তারপর তিনি ধীরে ধীরে এক পা এগিয়ে এলেন। ইলমা ঘ! তার কণ্ঠ কেঁপে উঠল। আমি স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। ৫ বছরের মধ্যে প্রথমবার আমি তার চোখে ভয় দেখলাম। কারণ তিনি অবশেষে বুঝতে পেরেছেন যে মেসেজগুলো আমাদের সংসার ভেঙেছিল সেগুলো কোনো পরপুরুষকে নিয়ে ছিল না। আর ৩টি ছোট ছেলের দিকে তাকিয়ে মিস্টার ইয়াসিন ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করলেন ৫ বছর আগে তিনি আসলে কি হারিয়েছিলেন। মিস্টার ইয়াসিনের মুখের দিকে তাকিয়ে আমার মনে হল পৃথিবীর সমস্ত শব্দ যেন এক মুহূর্তের জন্য থেমে গেছে। বিমানবন্দরের ব্যস্ততা, মানুষের হাঁটাচলা, লাগেজ ট্রলির শব্দ, ঘোষণা সবকিছু যেন দূরে কোথাও মিলিয়ে গেছে। তিনি শুধু তাকিয়ে আছেন ৩টি ছোট ছেলের দিকে। আর সেই দৃষ্টিতে এমন এক বিস্ময়, এমন এক আঘাত যা ভাষায় প্রকাশ করা কঠিন। আরহাম তখনও আমার কোমর জড়িয়ে ধরে আছে। আয়ান আমার হাত শক্ত করে ধরে রেখেছে। আর আদিয়ান আমার কাঁধে মাথা রেখে হাসছে। আমি জানতাম এই মুহূর্ত একদিন আসবে। একদিন না একদিন মিস্টার ইয়াসিন সত্যের মুখোমুখি হবেনি। কিন্তু এত হঠাৎ, এত অপ্রস্তুত অবস্থায় হবে সেটা আমি ভাবিনি। ইয়াসিন ধীরে ধীরে এগিয়ে এলেন। তার চোখ একবার আমার দিকে, একবার ছেলেদের দিকে। তিনি যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না। অবশেষে তিনি কাঁপা গলায় বললেন, ইলমা, এরা। আমি তার কথা শেষ করতে দিলাম না। আমি শুধু শান্ত গলায় বললাম, আমার সন্তান। তার চোখের ভেতর যেন বজ্রপাত হল। তিনি আবার ছেলেদের দিকে তাকালেন। এইবার আরও গভীরভাবে। যেন প্রতিটি মুখ পড়ে ফেলতে চাইছেন। আরহামের কপাল, আয়ানের চোখ, আদিয়ানের হাসি সবকিছুতেই তার নিজের ছাপ। এমনকি দাঁড়ানোর ভঙ্গিটাও। একটা সময় তিনি ফিসফিস করে বললেন, অসম্ভব। আমি কোনো উত্তর দিলাম না। ৫ বছর আগে আমাকেও কথা বলার সুযোগ দেওয়া হয়নি। আজ আমিও নীরব থাকলাম। ঠিক তখনই কালো গাড়ির চালকের পাশের দরজা খুলে একজন মানুষ নেমে এল। সাদা শার্ট, গাঢ় নীল কোট, ভদ্র ও মার্জিত চেহারা। তিনি দ্রুত এগিয়ে এসে হাসি মুখে বললেন, ম্যাডাম, বাচ্চারা আপনাকে দেখার জন্য সকাল থেকে অস্থির হয়েছিল। আমি হেসে বললাম, দেখতেই তো পাচ্ছেন। লোকটি মাথা নাড়ল। তারপর ছেলেদের মাথায় হাত বুলিয়ে দিল। ইয়াসিন সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। হঠাৎ তার মুখ আরও গম্ভীর হয়ে উঠল। তিনি লোকটির দিকে তাকিয়ে বললেন, আপনি কে? লোকটি ভদ্রভাবে উত্তর দিল, আমি মাহির রহমান, ইলমা ম্যাডামের প্রতিষ্ঠানের অপারেশন ডিরেক্টর। ইয়াসিন ভ্রু কুঁচকে ফেললেন। প্রতিষ্ঠান? আমি বুঝতে পারলাম তিনি আরও বিভ্রান্ত হয়ে পড়ছেন। কারণ তার ধারণা ছিল বিচ্ছেদের পর আমি হয়তো কোথাও ছোটখাটো চাকরি করছি। হয়তো একা জীবন কাটাচ্ছি। হয়তো এখনও অতীতের দুঃখ নিয়ে বেঁচে আছি। কিন্তু বাস্তবতা তার কল্পনার সম্পূর্ণ বিপরীত। আমি ছেলেদের নিয়ে গাড়ির দিকে এগিয়ে যেতে লাগলাম। পেছন থেকে ইয়াসিন ডাকলেন, ইলমা, দাঁড়াও। আমি থামলাম। কিন্তু পেছনে তাকালাম না। তিনি বললেন, আমার সঙ্গে তোমার কথা বলা দরকার। আমি শান্ত স্বরে উত্তর দিলাম, ৫ বছর আগে যখন আমার কথা শোনার দরকার ছিল তখন আপনি শোনেননি। আজ আমার আর কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। এই বলে আমি গাড়িতে উঠে বসলাম। গাড়ি ধীরে ধীরে বিমানবন্দর ছেড়ে বেরিয়ে গেল। আর রিয়ার ভিউ মিররে আমি দেখলাম মিস্টার ইয়াসিন একই জায়গায় দাঁড়িয়ে আছেন। ঠিক যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। গাড়ির ভেতরে বসেই আদিয়ান বলল, আম্মু, ওই আঙ্কেলটা কে? আমি এক মুহূর্ত চুপ করে রইলাম। তারপর বললাম, পুরনো একজন পরিচিত। আরহাম বলল, তিনি তোমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিলেন। আমি হেসে ফেললাম। ছেলেরা অনেক ছোট হলেও তাদের পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ। মাহির পাশ থেকে বলল, তিনি কি মিস্টার ইয়াসিন? আমি জানালার বাইরে তাকিয়ে বললাম, হ্যাঁ। মাহির কিছুক্ষণ নীরব রইল। তারপর বলল, তাহলে তিনি সব জেনে গেছেন। আমি দীর্ঘশ্বাস ফেললাম। সম্ভবত।
গাড়ি ঢাকার ব্যস্ত রাস্তা পেরিয়ে শহরের অভিজাত এলাকায় ঢুকে পড়ল। কিছুক্ষণ পর বিশাল একটি বাড়ির সামনে এসে থামল। বাড়ির সামনে সুন্দর বাগান, ঝর্ণা, দুই পাশে উঁচু পাম গাছ। ছেলেরা দৌড়ে ভেতরে ঢুকে গেল। আমি ধীরে ধীরে নেমে দাঁড়ালাম। বাড়িটার দিকে তাকালে এখনও মাঝে মাঝে অবিশ্বাস লাগে। 5 বছর আগে যখন আমি ইয়াসিনের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম, তখন আমার কাছে ছিল মাত্র একটি সুটকেস, কয়েকটি কাপড় আর বুকভরা অপমান। সেদিন রাতে বৃষ্টি হচ্ছিল। আমি একা ছিলাম, ভীষণ একা। আদালতে বিচ্ছেদের কাগজে সই করার পর সবাই ধরে নিয়েছিল আমি শেষ হয়ে গেছি। সংবাদমাধ্যম আমাকে নিয়ে নানা গল্প বানিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ আমাকে দোষী বলেছিল। অনেকে বলেছিল আমি নিশ্চয়ই বিশ্বাসঘাতকতা করেছি, কারণ একজন সফল পুরুষকে সমাজ সহজে প্রশ্ন করে না, কিন্তু একজন নারীকে খুব সহজেই দোষী বানিয়ে দেয়া। সেই সময় আমি কারো কাছে কিছু বলিনি, কারো কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টাও করিনি, কারণ আমি জানতাম সত্য একদিন নিজেই সামনে আসবে। আর সেই সত্যের অপেক্ষায় আমি নিজের জীবন নতুন করে শুরু করেছিলাম। বিচ্ছেদের মাত্র 1 মাস পর আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি। একজন নয়, 3টি সন্তানের। প্রথমে ডাক্তারও অবাক হয়ে গিয়েছিলেন। আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু যখন প্রথমবার আল্ট্রাসাউন্ড রিপোর্টে 3টি ছোট্ট হৃদস্পন্দন শুনেছিলাম, তখন মনে হয়েছিল আল্লাহ আমাকে নতুন করে বাঁচার কারণ দিয়েছেন। আমি কাউকে কিছু জানাইনি, এমনকি ইয়াসিনকেও না, কারণ তখনও তার চোখে আমি একজন অপরাধী, একজন প্রতারক। যে মানুষ আমাকে বিশ্বাসই করে না, তার কাছে গিয়ে নিজের সন্তানের খবর দেওয়ার কোনো অর্থ ছিল না। আমি দেশ ছেড়ে বিদেশে চলে যাই। সেখানে একটি গবেষণা প্রকল্পে যোগ দিই। শুরুতে জীবন খুব কঠিন ছিল। গর্ভাবস্থা, চাকরি, নতুন দেশ, একাকিত্ব, সব মিলিয়ে প্রতিটি দিন ছিল যুদ্ধের মতো। কিন্তু আমি হাল ছাড়িনি, কারণ তখন আমার জন্য অপেক্ষা করছিল 3টি ছোট্ট প্রাণ। তারাই আমাকে শক্তি দিয়েছিল। তাদের জন্মের দিনটা আজও স্পষ্ট মনে আছে। অপারেশন থিয়েটারের আলো, ডাক্তারের কণ্ঠ, আর তারপর একে একে 3টি কান্নার শব্দ। সেদিন আমার মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমি, কারণ আমার কাছে ছিল 3টি অমূল্য সম্পদ। আরহাম, আয়ান, আদিয়ান। তাদের জন্মের পর আমার জীবন বদলে যায়। আমি গবেষণার পাশাপাশি নিজের পরিবেশভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান শুরু করি। শুরুতে ছোট ছিল, খুব ছোট, কিন্তু ধীরে ধীরে আমাদের প্রযুক্তি আন্তর্জাতিক স্বীকৃতি পেতে শুরু করে। বড় বড় কোম্পানি বিনিয়োগ করল, বিভিন্ন দেশ থেকে চুক্তি এলো, আর মাত্র 5 বছরের মধ্যে প্রতিষ্ঠানটি বহু কোটি টাকার কোম্পানিতে পরিণত হল। আমি কখনো প্রতিশোধ নিতে চাইনি। আমি শুধু প্রমাণ করতে চেয়েছিলাম একজন মানুষকে ভুল বুঝে ভেঙে ফেলা যায়, কিন্তু শেষ করে দেওয়া যায় না। সেই রাতেই ঢাকার অন্য প্রান্তে নিজের পেন্টহাউজে বসেছিলেন মিস্টার ইয়াসিন। তার সামনে অর্ধেক ভর্তি কফির কাপ, কিন্তু তিনি কফিতে হাতও দেননি। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে 3টি ছোট মুখ। একই প্রশ্ন তাকে পাগল করে দিচ্ছে। যদি ওরা আমার সন্তান হয়, তাহলে ইলমা আমাকে কেন বলেনি? আর যদি সত্যিই আমার সন্তান হয়, তাহলে আমি 5 বছর ধরে কি করেছি? তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন। তার বুকের ভেতর অদ্ভুত এক চাপ অনুভব হচ্ছিল। সেদিন বহু বছরের মধ্যে প্রথমবার তিনি নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে শুরু করলেন। আর সেই সন্দেহই ধীরে ধীরে তার পুরো পৃথিবী বদলে দিতে চলেছে। সেদিন বহু বছরের মধ্যে প্রথমবার তিনি নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে শুরু করলেন। আর সেই সন্দেহই ধীরে ধীরে তার পুরো পৃথিবী বদলে দিতে চলেছে। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। ঢাকার আকাশে হালকা মেঘ জমেছে। শহরের উঁচু উঁচু ভবনের কাচের দেয়ালে আলো ঝলমল করছে। কিন্তু মিস্টার ইয়াসিনের পেন্টহাউজের বিশাল বসার ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। তিনি একা বসে আছেন, অথচ মনে হচ্ছে যেন শত শত প্রশ্ন তাকে ঘিরে রেখেছে। তার চোখের সামনে বারবার একই দৃশ্য ভেসে উঠছে। বিমানবন্দরের সেই মুহূর্ত। 3টি ছোট্ট ছেলে দৌড়ে এসে ইলমাকে জড়িয়ে ধরছে। তাদের হাসি, তাদের চোখ, তাদের মুখের গড়ন,
আর সবচেয়ে বেশি যেটা তাকে কাঁপিয়ে দিচ্ছে সেটা হলো ছেলেগুলোর মধ্যে নিজের ছায়া দেখতে পাওয়া। তিনি ধীরে ধীরে সোফায় হেলান দিলেন। 5 বছর আগে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা মনে পড়তে শুরু করল। যে রাতে তিনি ইলমার ফোনে সেই মেসেজগুলো দেখেছিলেন, সেদিন তিনি এতটাই রাগান্বিত ছিলেন যে আর কিছুই ভাবতে পারেননি। বারবার মনে হয়েছিল তাকে প্রতারণা করা হয়েছে। মনে হয়েছিল যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন, সেই মানুষটাই তার বিশ্বাস ভেঙে দিয়েছে। কিন্তু আজ হঠাৎ করে তার মনে প্রশ্ন জাগছে। যদি তিনি ভুল হয়ে থাকেন? যদি সত্যিই তিনি কোনো বড় ভুল করে থাকেন? যদি ইলমা নির্দোষ হয়ে থাকে? তার বুকের ভেতর হঠাৎ মোচ দিয়ে উঠল। 5 বছর আগে তিনি কখনো সত্য জানার চেষ্টা করেননি। কখনো শান্তভাবে বসে কথা বলেননি। কখনো জিজ্ঞেসও করেননি কেন সেই মেসেজগুলো পাঠানো হয়েছিল। তিনি শুধু ধরে নিয়েছিলেন যে তিনি ঠিক। আর ইলমা ভুল। আজ এতদিন পর সেই সিদ্ধান্তই তাকে ভেতর থেকে ছিঁড়ে খাচ্ছে। হঠাৎ তিনি উঠে নিজের স্টাডি রুমে চলে গেলেন। একটি পুরনো লকার খুললেন। সেখানে এখনও কিছু পুরনো ফাইল, ছবি আর কাগজপত্র রাখা আছে। এক কোণে একটি ফ্রেমবন্দি ছবি। ছবিটা হাতে তুলে নিতেই তার বুকটা কেঁপে উঠল। ছবিতে তিনি আর ইলমা দুজনেই হাসছেন। সেই হাসির মধ্যে কোনো অভিনয় ছিল না। ছিল না কোনো সন্দেহ। ছিল না কোনো দূরত্ব। তারা সত্যিই সুখী ছিল। ইয়াসিন দীর্ঘক্ষণ ছবিটার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। আর তখনই বহুদিনের চাপা পড়ে থাকা স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করল। বিয়ের পরের প্রথম বছর। ইলমা রাত জেগে তার জন্য অপেক্ষা করত। ব্যস্ত দিনের শেষে বাসায় ফিরলে নিজের হাতে চা বানিয়ে দিত। গুরুত্বপূর্ণ মিটিংয়ের আগে তাকে সাহস দিত। তার প্রতিটি সাফল্যে নিজের সাফল্যের মতো খুশি হতো। আর তিনিও ইলমাকে ভালোবাসতেন। অন্তত তখন তাই মনে হতো। কিন্তু ভালোবাসার সবচেয়ে বড় শত্রু হল অবিশ্বাস। একবার সেই অবিশ্বাস ঢুকে গেলে ধীরে ধীরে সবকিছু নষ্ট করে দেয়। সেদিনও তাই হয়েছিল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ফোন তুলে নিজের ব্যক্তিগত সহকারী নাবিদকে কল করলেন। রাত অনেক হলেও নাবিদ ফোন ধরল। স্যার, কোনো সমস্যা? ইয়াসিন কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি তোমাকে একটা কাজ দিতে চাই। জি স্যার। আমি ইলমার সম্পর্কে সব তথ্য চাই। নাবিদ কিছুক্ষণ চুপ করে রইল। সম্ভবত সে অবাক হয়েছে। তারপর বলল, ম্যাডাম ইলমা? হ্যাঁ। সবকিছু খুঁজে বের করো। গত 5 বছরের প্রতিটি তথ্য। তিনি কোথায় ছিলেন? কি করেছেন? তার কোম্পানি কিভাবে গড়েছেন? সব। নাবিদ বলল, ঠিক আছে স্যার। আমি কাল থেকেই শুরু করছি। ফোন কেটে দেওয়ার পরও ইয়াসিনের অস্থিরতা কমল না। তার মনে হচ্ছিল সত্যটা জানতেই হবে। যে করেই হোক। অন্যদিকে আমি ছেলেদের ঘুম পাড়িয়ে নিজের ঘরে এসে বসেছিলাম। জানালার বাইরে রাতের আকাশ। হালকা বাতাস পর্দা নাড়ছে। কিন্তু আমার মন শান্ত নয়। আজকের ঘটনাটা আমি যতই ভুলে থাকতে চাই, ততই সেটা ফিরে আসছে। 5 বছর। পুরো 5 বছর আমি তাকে দেখিনি। কিন্তু আজ এক ঝলক দেখেই বুঝলাম কিছু ক্ষত কখনো পুরোপুরি শুকায় না। আমি বিছানার পাশে রাখা একটি ড্রয়ার খুললাম। সেখানে একটি ছোট্ট খাম রাখা। খামের ভেতরে একটি ছবি। 3টি নবজাতক শিশুর ছবি। আর পাশে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা আমি। এই ছবিটা আমি কখনো কাউকে দেখাইনি। কারণ এই ছবির সঙ্গে জড়িয়ে আছে এমন একটি সিদ্ধান্ত যা আমার পুরো জীবন বদলে দিয়েছিল। সন্তানদের জন্মের পর একাধিকবার আমার মনে হয়েছিল ইয়াসিনকে জানানো উচিত। অবশেষে একদিন আমি সত্যিই ফোন করেছিলাম। বিদেশের একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে বসে অনেক সাহস সঞ্চয় করে নম্বর ডায়াল করেছিলাম। কিন্তু ফোন ধরেছিল অন্য একজন নারী। তার হাসির শব্দ এখনও কানে বাজে। তিনি বলেছিলেন, হ্যালো ইয়াসিন, এখন ব্যস্ত? আপনি কে? সেদিন আমি নিজের পরিচয় দিইনি। চুপচাপ ফোন কেটে দিয়েছিলাম। তারপর আর কখনো চেষ্টা করিনি। মনে হয়েছিল তিনি হয়তো নতুন জীবন শুরু করে ফেলেছেন। সেখানে আমার বা আমার সন্তানদের কোনো জায়গা নেই। তাই আমি নিজের পথ নিজেই তৈরি করেছি। আর আজ হঠাৎ করে অতীত আবার সামনে এসে দাঁড়িয়েছে। আমি জানতাম না সামনে কী অপেক্ষা করছে।
কিন্তু ভেতরের কোথাও একটা অস্বস্তি জন্ম নিতে শুরু করেছে। পরদিন সকালে নাস্তার টেবিলে ৩ ছেলে বসে হইচই করছে। আদিয়ান চকলেট নিয়ে ব্যস্ত। আয়ান স্কুলের প্রজেক্ট নিয়ে কথা বলছে। আরহাম আবার নতুন রোবট বানানোর পরিকল্পনা করছে। তাদের দেখে আমার মুখে হাসি ফুটে উঠল। পৃথিবীতে যত ঝড়ই আসুক, এই ৩টি মুখ দেখলে আমি শক্তি পাই। ঠিক তখনই মাহির ভেতরে ঢুকল। তার হাতে একটি ট্যাব। সে বলল, আজকের খবর দেখেছেন? আমি অবাক হয়ে তাকালাম। কি হয়েছে? মাহির ট্যাবটা আমার সামনে রাখল। সংবাদ শিরোনাম দেখে আমি স্থির হয়ে গেলাম। আন্তর্জাতিক পরিবেশ প্রযুক্তি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন শিল্পপতি মিস্টার ইয়াসিন ও গবেষক ইলমা রহমান গু। আমি কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারলাম না। মাহির বলল, মনে হচ্ছে আয়োজকরা জানত না আপনাদের অতীত সম্পর্কের কথা। আমি ধীরে ধীরে নিঃশ্বাস ফেললাম। সম্ভবত। কিন্তু এর মানে খুব শিগগিরই আবার আমাদের দেখা হবে। আর এবার হয়তো শুধু কয়েক মিনিটের জন্য নয়, অনেক দীর্ঘ সময়ের জন্য। আমি জানতাম না সেই সম্মেলন আমাদের জীবনে কত বড় পরিবর্তন নিয়ে আসবে। আমি জানতাম না বহুদিন ধরে চাপা পড়ে থাকা সত্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। আর সবচেয়ে বড় কথা, আমি জানতাম না একজন মানুষ ঠিক এই মুহূর্তে আমার অতীত খুঁড়ে বের করার জন্য সবকিছু করতে প্রস্তুত হয়ে গেছে। মিস্টার ইয়াসিন তখন নিজের অফিসে বসে নাবিদের পাঠানো প্রথম রিপোর্ট পড়ছিলেন। রিপোর্টের প্রথম পাতায় বড় অক্ষরে লেখা ছিল, প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী ম্যাডাম ইলমা রহমান বিচ্ছেদের ৩ সপ্তাহ পর বিদেশে চলে যান গু। ইয়াসিনের ভ্রু কুঁচকে গেল। তিনি দ্রুত পরের পাতায় গেলেন। তারপর হঠাৎ তার হাত থেমে গেল। কারণ সেখানে একটি লাইন লেখা ছিল, বিদেশে যাওয়ার সময় ম্যাডাম ইলমা আনুমানিক ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে চিকিৎসা নথিতে উল্লেখ পাওয়া গেছে গু। ইয়াসিনের পুরো শরীর জমে গেল। কাগজটা তার হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। তার বুকের ভেতর হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেল। তিনি বারবার একই লাইন পড়তে লাগলেন, ২ মাসের অন্তঃসত্ত্বা। ২ মাস। তার মানে সন্তানগুলো। তার কণ্ঠ শুকিয়ে গেল। আর সেই মুহূর্তে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর উপলব্ধি ধীরে ধীরে তার সামনে স্পষ্ট হতে শুরু করল। ইয়াসিনের পুরো শরীর জমে গেল। কাগজটা তার হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। তার বুকের ভেতর হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেল। তিনি বারবার একই লাইন পড়তে লাগলেন, বিদেশে যাওয়ার সময় ম্যাডাম ইলমা আনুমানিক ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে চিকিৎসা নথিতে উল্লেখ পাওয়া গেছে গু। কয়েক সেকেন্ডের জন্য তিনি যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেলেন। তার চোখের সামনে বিমানবন্দরের সেই দৃশ্য ভেসে উঠল। ৩টি ছোট ছেলে। তাদের মুখ, তাদের চোখ, তাদের হাসি। আর তারপর মাথার ভেতর বজ্রপাতের মতো একটি সত্য আঘাত করল। যদি ইলমা ২ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় দেশ ছেড়ে চলে গিয়ে থাকে, তাহলে সন্তানগুলোর বাবা আর কেউ নয়, তিনি নিজেই। ইয়াসিন ধীরে ধীরে চেয়ারে হেলান দিলেন। তার মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন ঘুরছে। ৫ বছর ধরে তিনি বিশ্বাস করে এসেছেন যে ইলমা তাকে প্রতারণা করেছে। ৫ বছর ধরে তিনি নিজের সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেছেন। কিন্তু আজ প্রথমবার তার মনে হল, হয়তো তিনি এমন একটি ভুল করেছেন যার মূল্য কোনোদিন শোধ করা সম্ভব নয়। ঠিক তখনই দরজায় নক পড়ল। নাবিদ ভেতরে ঢুকল। তার মুখেও অস্বস্তির ছাপ। ইয়াসিন মাথা তুলে তাকালেন। নাবিদ ধীরে বলল, স্যার, আরও কিছু তথ্য পেয়েছি। ইয়াসিন কোনো কথা বললেন না। শুধু তাকিয়ে রইলেন। নাবিদ ফাইল খুলে বলল, ম্যাডাম ইলমা বিদেশে যাওয়ার পর প্রথম ৮ মাস কোনো স্থায়ী চাকরি করেননি। তিনি গবেষণার পাশাপাশি চিকিৎসা ও গর্ভাবস্থার খরচ নিজেই বহন করেছেন। ইয়াসিনের বুকের ভেতর আবার মোচ দিল। তিনি জানেন ইলমা কখনো কারো কাছে হাত পাততে পছন্দ করতেন না। কিন্তু তারপরও ৩টি সন্তানের গর্ভধারণ, একাকিত্ব, বিদেশের মাটিতে সংগ্রাম, এসব একা কিভাবে সামলেছিলেন? নাবিদ আবার বলল, আরও একটা বিষয় আছে স্যার। বল। বিদেশে যাওয়ার ৩ মাস পর ম্যাডাম আপনার অফিসে যোগাযোগের চেষ্টা করেছিলেন। ইয়াসিন হঠাৎ সোজা হয়ে বসলেন। কি বললে? তিনি আপনার ব্যক্তিগত নম্বরে কল করেছিলেন। ইয়াসিনের চোখ বড় হয়ে গেল। কিন্তু
তার কথা শেষ হল না, কারণ তার মনে হঠাৎ একটা স্মৃতি ফিরে এল। 5 বছর আগে এক বিকেলে তিনি একটি মিটিংয়ে ছিলেন। তখন তার পাশে বসেছিল সাবা। সেই সময়ের তার বাগদত্তা। মিটিং শেষে সাবা বলেছিল, একজন মহিলা ফোন করেছিল। নাম বলেনি। আমি বলে দিয়েছি তুমি ব্যস্ত। তখন বিষয়টাকে গুরুত্ব দেননি তিনি। আজ হঠাৎ মনে হচ্ছে সেই ফোনটা ইলমার ছিল। তার বুকের ভেতর হঠাৎ শূন্যতা তৈরি হল। যদি সেদিন তিনি নিজে ফোনটা ধরতেন, যদি সেদিন মাত্র 5 মিনিট কথা হতো, তাহলে কি সব কিছু অন্যরকম হতে পারত? নাবিদ চলে যাওয়ার পর তিনি দীর্ঘক্ষণ একা বসে রইলেন। তারপর ধীরে ধীরে ড্রয়ার খুললেন। সেখানে একটি পুরনো খাম ছিল, বিচ্ছেদের কাগজপত্র। 5 বছর ধরে তিনি এগুলো খুলেও দেখেননি। আজ আবার খুললেন। প্রতিটি কাগজের দিকে তাকাতে লাগলেন। আর তখনই একটা বিষয় তার চোখে পড়ল। ইলমার আইনজীবী একাধিকবার আলোচনার অনুরোধ করেছিলেন। একাধিকবার। কিন্তু তিনি সব প্রত্যাখ্যান করেছিলেন। কারণ তখন তার বিশ্বাস ছিল ইলমার কোনো কথা শোনার দরকার নেই। তিনি ইতিমধ্যেই রায় দিয়ে ফেলেছেন। আজ নিজের সেই অহংকারের কথাই মনে পড়ে তার ঘৃণা হচ্ছে। অন্যদিকে আমি তখন আমার অফিসে বসেছিলাম। আমাদের কোম্পানির নতুন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। বিশ্বের কয়েকটি দেশের প্রতিনিধিরা অনলাইনে যুক্ত হয়েছেন। বড় বড় বিনিয়োগকারী, আন্তর্জাতিক পরিবেশ সংস্থা, সবাই উপস্থিত। আমি আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপনা শেষ করলাম। স্ক্রিনে করতালির চিহ্ন ভেসে উঠল। একজন বিদেশি প্রতিনিধি বললেন, মিসেস ইলমা রহমান, আগামী 10 বছরে পরিবেশ প্রযুক্তির ক্ষেত্রে আপনার কোম্পানি নেতৃত্ব দেবে বলে আমরা বিশ্বাস করি। আমি হাসলাম। ধন্যবাদ। মিটিং শেষ হওয়ার পর মাহির ভেতরে এল। তার হাতে একটি ফাইল। সে বলল, সম্মেলনের প্রস্তুতি শুরু করতে হবে। আমি মাথা নাড়লাম। জানি। মাহির কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি কি নিশ্চিত সেখানে যাবেন? আমি বুঝতে পারলাম সে কি বলতে চায়। কারণ সেই সম্মেলনে ইয়াসিনও থাকবে। আমি জানালার বাইরে তাকালাম। অনেক বছর আগে হলে হয়তো পালিয়ে যেতাম। কিন্তু আজ আর না। আমি বললাম, আমার অতীত থেকে পালানোর প্রয়োজন নেই। মাহির মৃদু হাসল। আপনি এখনও আগের মতোই শক্ত। আমি কিছু বললাম না। কারণ সে জানে না কত রাত আমি একা কেঁদেছি। কতবার ভেঙে পড়েছি। কতবার মনে হয়েছে আর পারব না। মানুষ শুধু সাফল্য দেখে, সংগ্রামের রাতগুলো দেখে না। সেদিন সন্ধ্যায় আমি বাড়ি ফিরতেই ছেলেরা দৌড়ে এলো। আদিয়ান বলল, আম্মু, আগামী সপ্তাহে স্কুলে ফ্যামিলি ডে। আমি হেসে বললাম, তাই নাকি? হ্যাঁ। সবাই তাদের বাবা-মাকে নিয়ে আসবে। কথাটা শুনে আমার বুকের ভেতর কেমন যেন হল। কারণ এই প্রশ্নটা একদিন না একদিন আসবেই জানতাম। আরহাম ধীরে বলল, আম্মু, আমাদের বাবা কি মারা গেছেন? আমি স্থির হয়ে গেলাম। 5 বছর ধরে আমি কখনো মিথ্যা বলিনি। আবার পুরো সত্যও বলিনি। আমি ছেলেদের পাশে বসে বললাম, না শোনা, তোমাদের বাবা বেঁচে আছেন। 3 জন একসঙ্গে আমার দিকে তাকাল। আয়ান বলল, তাহলে তিনি কোথায়? আমি কয়েক সেকেন্ড চুপ রইলাম। তারপর বললাম, তিনি জানেন না যে তোমরা আছো। 3 জনই অবাক হয়ে গেল। জানেন না? আমি মাথা নাড়লাম। না। আদিয়ান ছোট্ট গলায় বলল, তাহলে উনাকে বলে দাও। আমার বুক কেঁপে উঠল। কত সহজ তাদের চিন্তা। কত সরল। কিন্তু বাস্তবতা এত সহজ নয়। আমি তাদের বুকে টেনে নিলাম। একদিন সব বলবো। কথাটা বললেও ভেতরে ভেতরে জানতাম সেই দিন খুব কাছে চলে এসেছে। পরদিন সকাল। ইয়াসিন নিজের গাড়িতে করে শহরের একটি পুরনো এলাকায় এলেন। এখানেই একসময় ইলমার বাবা-মা থাকতেন। অনেক বছর তিনি এখানে আসেননি। বাড়িটার সামনে গাড়ি থামিয়ে কিছুক্ষণ বসে রইলেন। তারপর নেমে দরজায় কড়া নাড়লেন। দরজা খুললেন ইলমার খালা, মিসেস শারমিন। তিনি ইয়াসিনকে দেখেই থমকে গেলেন। তুমি? ইয়াসিন মাথা নিচু করলেন।
আসসালামু আলাইকুম খালাম্মা। মহিলার চোখে মুহূর্তেই রাগ ফুটে উঠল। ৫ বছর পর এখানে কেন এসেছ? ইয়াসিন চুপ করে রইলেন। তিনি জানতেন এই রাগের অধিকার তার আছে। মিসেস শারমিন বললেন, যখন আমার মেয়েটা একা একা কাঁদত তখন তুমি কোথায় ছিলে? যখন সবাই তাকে দোষী বলেছিল তখন কোথায় ছিলে? যখন সে গর্ভে ৩টি সন্তান নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিল তখন কোথায় ছিলে? প্রতিটি প্রশ্ন যেন ছুরির মতো আঘাত করছিল। ইয়াসিন ধীরে বললেন, আমি জানতাম না। মিসেস শারমিন তিক্ত হেসে উঠলেন। জানতে চাওনি বলো? কথাটা শুনে ইয়াসিন মাথা নিচু করলেন। কারণ এটাই সত্য। তিনি জানতে চাননি। তিনি শুধু বিচার করেছিলেন। কয়েক মুহূর্ত নীরবতার পর শারমিন বললেন, আজ কেন এসেছ? ইয়াসিন কষ্টভরা গলায় বললেন, আমি সত্য জানতে চাই। মহিলা দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে বললেন, সত্য? ৫ বছর আগে যদি সত্য জানতে চাইতে তাহলে আজ তোমার জীবন অন্যরকম হতো। তোমার সন্তানরা বাবাকে চিনে বড় হতো। তোমার স্ত্রী একা একা যুদ্ধ করত না। ইয়াসিনের চোখ ভিজে উঠল। সন্তান শব্দটা আজ তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। মিসেস শারমিন বললেন, তুমি কি জানো সন্তান জন্মের সময় ইলমা মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল? ইয়াসিনের শরীর কেঁপে উঠল। কি? হ্যাঁ। ৩টি সন্তানের জন্ম সহজ ছিল না। ডাক্তাররা পর্যন্ত ঝুঁকির কথা বলেছিলেন। কিন্তু সে বেঁচে গেছে। তার সন্তানদের জন্য। এই প্রথম ইয়াসিন অনুভব করলেন নিজের অজান্তেই তার চোখ বেয়ে পানি নেমে আসছে। তিনি ৫ বছর ধরে নিজেকে শক্ত মানুষ ভাবতেন। আজ বুঝলেন কিছু সত্য মানুষের সমস্ত শক্তি ভেঙে দিতে পারে। ঠিক তখনই শারমিন ধীরে বললেন, আর একটা কথা তোমার জানা দরকার। ইয়াসিন তাকালেন। সেই মেসেজগুলো যার জন্য তুমি সংসার ভেঙেছিলে। ওগুলো কোনো প্রেমিকের মেসেজ ছিল না। ইয়াসিনের নিঃশ্বাস থেমে গেল। তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, তাহলে কার? শারমিনের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, যে উত্তর তুমি খুঁজছ সেটা তোমার পুরো জীবন বদলে দেবে। আর সেই উত্তর জানার পর তুমি নিজেকেও ক্ষমা করতে পারবে না। ৩ সন্তানের জন্যই। পর্ব বিয়োগ ০১। লেখক